বেঙ্গল নিউজ গ্রুপের পক্ষ থেকে আপনাকে নমস্কার। অভয়া ধর্ষণ মামলায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। একজনই কি তাহলে দোষী, বাকিরা কেন এখনো অধরা? একজনই কি দোষী না 10 জন দোষী, সেটা তো পুরো প্রক্রিয়াকরণের প্রথম দিন থেকে 5 অগস্ট থেকে আজ অবধি আমরা মোটামুটি সবাই বুঝে গেছি যে যেভাবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, পুলিশ, স্বয়ং সিপি, এসিপি এবং শাসক দলের নেতা মন্ত্রী ইভেন মেয়েটাকে শ্মশানে নিয়ে গিয়ে চুল্লিতে ঢোকানোর স্টক, যেভাবে পুরো ক্রাইম সিনগুলোকে একের পর এক অল্টার্ট করা, ভেঙে চুরমার করে দেওয়ার প্রক্রিয়াটার একটা মেকানিজম, প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল সবাই। এবং শেষত্ব আমার হিসাব বলছে যে সিবিআই যেটা 16 কলা পূর্ণ করলো, যে আপনি খেয়াল করে দেখবেন বিচারপতির যে রায়টাই কিন্তু তারা পরিষ্কারভাবে বলেছে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যদি হয়ে থাকে, যে ইলেকট্রনিক গেজেট, সায়েন্টিফিক এবং পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, তাতে পরিষ্কার যে তদন্তকারীরা প্রশিক্ষিত ছিল না, আরও প্রশিক্ষিত হতে হতো, অর্থাৎ যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছে বিচারপতি। শুধু তাই নয়, যেখানে তালা থানার ওসিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, স্বাস্থ্য দপ্তরকে দাঁড় করানো হয়েছে, তার সাথে সাথে সিবিআই দায়িত্ব নিয়ে নির্দিষ্টভাবে তদন্ত করতে পারেনি বলেও কিন্তু লিখেছে, একদম স্পেসিফিক। অর্থাৎ সিবিআইয়ের খামতিটাও কিন্তু পরিষ্কার। তাহলে এই প্রক্রিয়ায় আপনার কি কোথাও মনে হয় পুলিশ অযোগ্য ছিল, স্বাস্থ্য দপ্তর অযোগ্য ছিল, সিবিআই অযোগ্য, ইডি অযোগ্য? এতগুলো অযোগ্য তো হতে পারে না। এরা কি বড় কোনো কনস্পিরেসিটার প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে একটা ডেডলি কম্বিনেশন তৈরি করলো, যার পিছনে একটা রাজনীতির অনিবার্য মানে কম্পালশন, যেটাকে বিরোধীরা বলছেন সেটিং, সেটা যুক্ত? আমি জানি না, কিন্তু আমি আর এইটুকু প্রশ্ন, দেখুন গতকালের এই রায়টার পরে ভারত খুব সেন্সিটিভ মানুষ যারা এই মুভমেন্টটা সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে যে যেমনভাবে ছিল আন্দোলনটা করেছে, তারা কিন্তু কাল রাতে অন্তত ভালো করে ঘুমোতে পারেনি। কি হলো এটা, যে এতগুলো মানে প্রশ্ন, যে প্রশ্নগুলো আনটোল স্টোরি, এই প্রশ্নগুলো কেউ উত্তর দিল না আমাদেরকে। মেয়েটার মায়ের সাথে কথা বলা হলো না কেন? কেন এত বড় ঘটনায় সিএফএসএল রিপোর্টের ভিত্তিতে আর কাউকে আইডেন্টিফাই করা গেল না? কেন করা গেল না যে সিসিটিভি ফুটেজের যে 68টা মুভমেন্টের মধ্যে শুধু সঞ্জয় রায় ছাড়া কারো মুভমেন্টকে আইডেন্টিফাই করা গেল না? কেন করা গেল না যে বারবার সুপ্রিম কোর্ট যেটা বলছে ক্রাইম সিনটা অল্টার্ড হয়েছে, কারা করলো ক্রাইম সিন অল্টার্ড? কারা ভাঙার নির্দেশ দিল বাথরুমটা? কারা মেয়েটিকে সিএফএসএল রিপোর্ট অনুযায়ী কারা তুলে এনে শুইয়ে দিল কার্পেটের উপরে? কেন সিএফএসএল রিপোর্ট বারবার বলল যে সেমিনার হলটায় পুরো ব্যাপারটা ছিল নিট অ্যান্ড ক্লিন? ইভেন মেয়েটার ব্যবহার করা ল্যাপটপের পর্যন্ত দাগ আসেনি, কোনো হাতের ছাপ পাওয়া যায়নি। এমনকি তার গাড়িটা, ব্যবহার্য গাড়িটাও পুলিশ ভাঙতে চেয়েছিল। কেন সুপ্রিম কোর্টের যে আশঙ্কা যে একটা চশমা পরা অবস্থায় একটা লোক ঘুমোয় কী করে? এই প্রশ্নগুলো কিন্তু উত্তর কেউ দিল না। আমি বলছি যে একজন থাকছে না, 100 জন থাকছে না, 2 জন থাকছে, এটা ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া। প্রশ্নগুলো উত্তর না পেলে তো আপনি কনক্লুশনে আসতে পারবেন না। যেই কনক্লুশনে আসতে না পেরেই তো আমার মনে হয় বিচারপতি পরতে একটা আশঙ্কা রেখে নিয়েই বিচারপতি চরম ইয়েটা না দিয়ে তাকে যাবজ্জীবন দিয়েছে। হতে পারে এই যে এই প্রশ্নগুলো আপনি বলছেন না যে সিবিআই সাজা দিতে চেয়েছে। আমি বলছি সিবিআই সাজা দিতে চায়নি, সিবিআই সাজাতে চেয়েছে নতুন করে। যেটা পুলিশ প্রশাসন করতে চেয়েছিল সেটা করে উঠতে পারেনি, হাইকোর্ট কেড়ে নিয়েছিল রায়, মামলাটা সিবিআইয়ের কাছে দিয়েছিল। আমার মনে হয় সেটাকে কন্টিনিউয়েশন করলেন এই সিবিআই। যাবজ্জীবনে সাজা হওয়ার ক্ষেত্রেও তো অনেক সময় পেরোলে মুক্তি পেয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে কি দাঁড়াচ্ছে? অনেকে আছে, আমি হাজার উদাহরণ দিতে পারি আপনাকে। প্যারোলে মুক্তি পাওয়া, পরবর্তীকালে মূল স্রোতের জীবনে চলে আসা, এই দেশের বিচার ব্যবস্থায় এই লুফলসটা আছে। অর্থাৎ আপনি যদি অনেকে খুব দুহাত তুলে উল্লাস করছে ওর ফাঁসি হয়নি বরং বেঁচে আছে, অনেক কিছু ভবিষ্যতে মুখ খুলবে। আমি বলছি এটা তো হতে পারে যে এই স্টেট গভর্নমেন্ট যে এখন মুভ করতে যাচ্ছে সুপ্রিম কোর্টে, যেটা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে, যেটা তারা কামদুনি কেসেও করেছিল, পরে দেখা গেল
উপযুক্ত তথ্য প্রমাণ গোয়েল সাহেব কামদুনি কেসে জমাই দেয়নি, ফলত নিষ্কলঙ্ক একজন ফাঁসির আসামিও ছুটে গেছিল, অনেক আসামি ছুটে গিয়ে তারা এখন বাড়িতে টিভিতে দেখছে আরজি করের দ্বিতীয় ঘটনা। এই যে ক্রাইম যে সাথে যুক্ত একাধিক অ্যাসপেক্টগুলো, তালা থানা, সঞ্জয় নামক যে নতুন চরিত্রটা, মানে হাইকোর্ট যেটা বলছে যে দেখুন এই যে আইসি সুব্রত, এসআই সুব্রত বাবুকে ফোন করলেন কে, চিন্ময় বাবু, এসআই চিন্ময় বাবু ফোন করলেন, আরজি করে জায়গায় তিনি গেলেন 3টের সময়, রাতে ফিরলেন 11:45, এসে শুনলেন 10:10 তার মিতার বাবা মা এসে একটা অভিযোগ করেছে, তিনি এফআইআর তার ভিত্তিতে করলেন। কিন্তু এফআইআরটায় তিনি কি করলেন, টাইমটা 10:10 দিয়ে রাখলেন, অথচ তিনি ওই সময় ছিলেন না থানায়। ওয়াই? আচ্ছা ওয়াই? এই প্রশ্নগুলো কেউ করছে না, বিচারপতি করেছে যে লালবাজারে তৎকালীন উইমেন্স গ্রিভেন্স সেলের অতিরিক্ত ওসি রূপালী দেবী, তিনি মোবাইলটা নিলেন, নিয়ে মোবাইলটা, অভিযুক্তের মোবাইল ফোনটা তালা থানায় রেখে দিলেন, পরে সেটা কাশিয়ে নিলেন কবে, যখন এই অভিযুক্ত ধরা পড়লো। তাহলে এই প্রশ্নটা হচ্ছে এই মোবাইলটা কি অল্টার হয়েছিল? বিচারপতি কিন্তু সেটাও প্রশ্ন তুলেছেন। এই যে হাজার হাজার এরকম যুক্তি তর্ক আমি সাজাচ্ছি, আমি বললাম যে এই যে একাধিক আক্তার আলী, তাকে কি ডেকে বারবার জিজ্ঞাসা করেছে, কিন্তু শতপ্রণীতভাবে সিবিআইকে বহু কিছু দিতে চেয়েছিল। আচ্ছা আমি বলছি, এই ক্রাইম সিনে যারা প্যারেড গ্রাউন্ডে আসার নাম করে রদ দেখা কলা বেচার ছুতোটা বের করলেন, যে আমরা প্যারেড গ্রাউন্ডে এসেছিলাম 15ই আগস্টের প্যারেডে থাকবো বলে প্র্যাকটিস করতে, সুদূর বর্ধমান থেকে, সুদূর কোচবিহার থেকে, জলপাইগুড়ির থেকে এসে পড়েছিলাম ভোরবেলা, তারা রদ দেখে কলা বেচতেও চলে গেলেন ক্রাইম সিনে। যাদেরকে বাঁচাতে ইন্দিরা দেবী পর্যন্ত ফটো ক্রপ করলো, লাল জামা পরা অভিক দেখে বললেন জয়নাল আবেদিন আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, পরবর্তীকালে ধরা পড়ল না। সিবিআই এত বড় কারচুপির পরে এই সংশ্লিষ্ট ইন্দিরা দেবী, ডিসি সেন্ট্রাল সম্ভবত, আরেকজন সিপি মানে পদ থেকে অপসারিত সিপি, এদেরকে ডেকেছে। আপনার খেয়াল আছে, আপনার জানা আছে? শুধু তাই নয়, শ্যামাপদ দাস, সুশান্ত রায়, যে উত্তরবঙ্গ লবির স্বনামধন্য নাম, সুদীপ্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ, সুহিতা পাল, সন্দীপ ঘোষ, রঞ্জিত মণ্ডল, প্রিয়াঙ্কা রানা, তাপস চক্রবর্তী, জয়া মজুমদার, দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায়ের মতন গুণধররা, যাদের প্রত্যেকটা অ্যাসপেক্টে তাদের নাম উঠে এসেছিল কনস্পিরেসিতে, তাদের সিবিআই ডেকেছে? ডাকেনি তো। তাহলে ডাকেনি যখন, তাহলে এই কেসটাই তো অসম্পূর্ণতা তো চোখের সামনে দেখা যাচ্ছে। 68 বার সিসিটিভি ফুটেজে মুভ হলো, সন্দীপ ছাড়া কাউকে আইডেন্টিফাই করা গেল না, অ্যাপ্রন ছাড়া যে লোকগুলো ঢুকছে ফেটটি পরে, তারা কি, কে, কারা? তাহলে আপনি কি করে কনক্লুশনে আসলেন সন্দীপ রায় একমাত্র অপরাধী, এই হিনিয়াস ক্রাইমটা করেছে? আপনি না হয় আসছেন, বিচারপতি কেন আসবে আপনার কথায় এত কিছু ফাঁক ফোকর রাখার পরে? আচ্ছা কারা ব্রিচ করলো সিসিটিভি ফুটেজটা, তাকে ডেকেছেন, তদন্ত করেছেন? আচ্ছা কে হাসপাতাল থেকে ফোন করে সুপার, ডেপুটি সুপারের নাম করে আত্মহত্যা, অসুস্থ, এইসব কথা বললো? কারা 3.5 ঘন্টা ধরে মেয়ের বাবা মাকে নির্জলা বসিয়ে রেখেছিল যাতে মুখ্যমন্ত্রীর ইন্টারভেনশনে তার বডিটা দেখতে পেয়েছে শেষে? কার নির্দেশে 14 ঘন্টা পরে ইয়েটা হলো, এফআইআরটা হলো? কার নির্দেশে কি কথা হলো সিপির সাথে মুখ্যমন্ত্রীর, যে রাত্রি 12টা অবধি তাকে সিপিকে ফোন করতে হলো? এই প্রশ্ন, অকথিত প্রশ্নগুলো তো রয়ে গেল চাটে, আপনি এগুলো উত্তর দেবেন না। সঞ্জয় রায় কেন ধরলাম, পরবর্তীকালে সঞ্জয় রায় বেকসুর খালাস হলো, মেয়েটা নিজে রেপ করেছে, নিজে হাড়গুড় ভেঙেছে, নিজেই মারা গেছে, নিজেই আবার এসে কার্পেটে শুয়ে পড়েছে, এটাও যদি প্রমাণিত হয়। আমার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নগুলো, আনটোল্ড স্টোরিগুলো, এইগুলোর উত্তর তো আপনাকে দিতে হবে নাকি? নাগরিকরা জানতে চায় তো, তাদের তো আর্টিকেল 32-এ তাদের এই অধিকার আছে নাকি? তার বাবা মার অধিকার নেই তার মেয়ের এই প্রশ্নগুলো উত্তর দেওয়া? সেই মেয়েটি বন্ধুর সাথে খেলো, ফুড ডেলিভারি বয় ফুড দিয়ে গেল, খাওয়ার পরে পাত্রগুলো কি উবে গেল নাকি? মেয়েটা সুস্থ মেয়ে, ফোন করলো, 36 ঘন্টা ধরে হাড় ভাঙা পরিশ্রম করছে, ভোরবেলা উঠে পড়ে, সে এত পরিশ্রমী মেয়ে, দায়িত্ববান মেয়ে, সে হঠাৎ করে এরকম হলো, তার বাবা মা উত্তর চাইবে না? চাইবে তো। তাহলে প্রশ্ন যেখানে দাঁড়ালো যে আপনি রাষ্ট্রের এই উইংসগুলো, স্টেটের পুলিশ, স্টেটের স্বাস্থ্য দপ্তর,
ইডি, সিবিআই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কেউ এই প্রশ্নগুলো চাইলো না, আনক্লেমড রয়ে গেল। শুধু চাইলো অভাগা বাবা মাটি আর আমরা কিছু মানুষ। আমরা কি উত্তর পাবো না? আমরা যদি উত্তর না পাই, মনে রাখবেন সমাজ ব্যবস্থায় আজকে এই সঞ্জয় রায়দের মতন পিছনে আরও যে রায়রা লুকিয়ে আছে, বেঁচে গেল, তারা কিন্তু সমাজকে একটা বার্তা দিয়ে গেল যে তোমরা নারীদেরকে যথেষ্ট ভোগ করো, খুন করো, তোমরা বেঁচে যাবে। ঠিক যেমন গতকাল একটি আদিবাসী তরুণী রেপ অ্যান্ড মার্ডার হয়েছে, আপনারা জানেন কত শত হয়ে যাচ্ছে। ঠিক যেমন কামদুনির মেয়েটিকে চিড়ে ফেলা হয়েছিল, ঠিক যেমন মেয়েটির মা, আরজি করের মেয়েটির মা, সে আর্তনাদ, ঐতিহাসিক আর্তনাদ যে মেয়ে ছেলেকে শিক্ষিত করলেই হবে না, বাবা মাকে প্রভাবশালী হতে হবে, তা না হলে ছেলে মেয়েকে শিক্ষিত করবেন না। বাবার আর্তনাদ, মেয়েকে আমি ডাক্তার না করে অন্য কিছু করলে বোধহয় মেয়েটা বেঁচে থাকতো। এই যে মাৎস্যন্যায় তৈরি হলো সমাজে, বা তৈরি হবে আরও ভয়ানক রূপে, এর উত্তর কে দেবে? কার কাছে আমরা চাইবো? প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে, কার কাছে চাইবো উত্তরটা বলুন দেখি। আমিও তো মেয়ের মা, বাবা, আমার দুটো সন্তান ছোট্ট ছোট্ট, তাদের রাষ্ট্র কি সুরক্ষা দেবে না? নাকি তার রাষ্ট্রের চালিত ব্যবস্থায় তারা যদি ধর্ষণ খুনের শিকার হয়, আমার হাতে একটা ক্ষতিপূরণের চেক ধরিয়ে দিয়ে ধর্ষণের রেড চার্টটা বেঁধে দেবে রাষ্ট্র? আপনি বলতে পারেন? আমার বিনীত প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর চাই আমাদের। এই উত্তর যদি আপনারা আজ না দেন, কাল কিন্তু নারী কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে বাবা মাকে ভাবতে হবে 10 বার। জন্মালেও হয়তো ভাবতে হবে তাকে বাঁচিয়ে রাখবো নাকি নুন দিয়ে তাকে মেরে ফেলবো, নাকি অতি দ্রুত সে অভিশপ্ত বাল্য বিবাহের দিকে তাকে ঠেলে দেব। রাষ্ট্র উত্তর দিক এগুলোর। মুখ্যমন্ত্রী বলেছেন আমরা হলে ফাঁসি দিতাম, ফাঁসির অর্ডার দিতাম আমার হাতে থাকলে। তো আমি বলছি আপনি তার মানে স্বীকার করলেন আপনি ফাঁসি দিতে পারেন, তার মানে আপনি চাইলে পরে ফাঁসির থেকে বাঁচাতেও পারেন, তাই তো? আপনি তো সুপ্রিম ক্ষমতা, আপনি তো বললেন আপনি অপরাজিতা আইন এনেছেন। তা কামদুনির ম্যাডাম ফাঁসিটা আটকালেন কেন? আপনার পুলিশ সাফিসিয়েন্ট ডকুমেন্টস না দিয়ে বাঁচালেন কেন? এই তো দুর্বিনীত গোয়েলই তো দায়িত্বে ছিল তখন, গোয়েন্দাতে। উত্তর দিন না। আচ্ছা, আপনি পার্ক স্ট্রিট গণধর্ষণে কাদের খান যখন লুকিয়ে রইল নুসরত জাহানের বাড়িতে, নুসরত জাহানকে আশ্রয় দেওয়ার অপরাধে আসামি করে শাস্তি না দিয়ে তাকে রিওয়ার্ড দিয়ে এমপি করেছিলেন কেন ম্যাডাম? উত্তর দেবেন আপনি। ধূপগুড়ির গণধর্ষণ, চোপড়ায় তপশিলি মেয়েটিকে রেপ করে মেরে ফেলার পরে আপনার অমানবিক পুলিশ যে কায়দায় বাসে বেঁধে ওই বডিটাকে ছ্যাঁচড়াতে নিয়ে গেছিল, তার কি উত্তর আছে আপনার ম্যাডাম? আমি আপনাকে প্রশ্ন করলাম, রাষ্ট্রযন্ত্রের মাথায় বসে থেকে যখন আজকে আপনি এই চরম শাস্তির ওকালতি করছেন, তখন তো এই প্রশ্নগুলো আমাদেরও থাকবে যে ওগুলো তাহলে কী ছিল? নাকি চরম শাস্তির আড়ালে সঞ্জীব রায়কে বাঁচিয়ে দিয়ে বা মেরে ফেলে অনেক কিছু ধামাচাপা দেওয়ার প্ল্যান ছিল আপনার রাষ্ট্রযন্ত্র? কারণ আপনি কিন্তু সংশ্লিষ্ট পুলিশ, সংশ্লিষ্ট ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আপনি বলতে পারবেন না আপনি স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর সিবিআইয়ের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা স্টার্ট করেছেন। আপনি বলতে পারবেন না তারা থানার ওসির বিরুদ্ধে আপনি সাসপেনশন ছাড়া আর কোনো স্টেপ নিয়েছেন। আপনিও ভালো করে জানেন সাসপেনশন নরে পানিশমেন্ট নরে স্টিগমা। 2 দিন পরে 6 মাস পার হয়ে গেলেই ও সুস্থ শরীরে ও চাকরিতে জয়েন করবে। এখন সরকারি টাকায় 75% বেতন নিয়েও বাড়িতে ভালো আছে, সুস্থ আছে, বিনা পরিশ্রম করে। ফলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের থাকবে। আপনার চ্যানেলের মাধ্যমে আমি বিনীত প্রশ্ন করছি বিচার ব্যবস্থার কাছে। এখনও সব শেষ হয়ে যায়নি, সবে শুরু হলো। এমন অনেক উদাহরণ আছে, লোয়ার আদালত যা রায় দেয় সব পাল্টে যায় উচ্চ আদালতে। অনেক এরকম রেপ অ্যান্ড মার্ডার কেসও আছে। আমি উচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি, ভারতের আইন ব্যবস্থার প্রতি অগাধ বিশ্বাস রেখে মনে করছি মেয়েটি ন্যায় পাবে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন করের টাকায় খাবে, তার থেকে ফাঁসি হলে ভালো হতো। এই যে শাসক দল বারবার সঞ্জয় রায়ের ফাঁসির চাইছে, এর পেছনে কি ওনার মুখ বন্ধ করে দেওয়ার কোনো তাগিদ আছে? হতে পারে, হতে পারে, কারণ
এই স্টেট পুলিশের তো উদাহরণ আছে একাধিক। আমি তো কামদুনি বললাম, আমি তো পার্কস্ট্রিট বললাম। দময়ন্তী সেন একটু অ্যাক্টিভ হয়ে একটা রেপিস্টকে ধরেছিল বলে, সে কোথায়? দময়ন্তী সেন আছে কোথাও? কোথাও দেখতে পান? তাকে কোথায় যে বসিয়ে দিল কম্পালসারি ওয়েটিংয়ে, না কোথায়? অর্থাৎ সরকারের তো একটা আলাদা দৃষ্টিকোণ ছিল রেপিস্টদের প্রতি, একটা সফট কর্নার। সেই সরকার এদিকে অপরাজিত আইন আনছে, ওদিকে 40 জন ট্যাক্সের টাকায় উকিল দাঁড়া করাচ্ছে। কি জন্য? কাকে ডিফেন্ড করতে? কাকে বাঁচাতে? কাকে বাঁচাতে? প্রশ্ন থাকবে আমাদের, প্রশ্ন থাকবে সংশ্লিষ্ট থানার একাধিক আধিকারিকদের বিরুদ্ধে সরকারের কি পদক্ষেপ, দৃষ্টিকোণ। আমার কথা নয়, তার বাবা মা বারবার বলছে, তার বাবা মা কালকে প্রশ্ন করেছে যে আপনার সিপির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেননি, এখন আপনি বলছেন সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলাবেন। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি হাইকোর্টে গেলেই সঞ্জয় রায় বেঁচে যাবে। আপনি বাঁচাবেন তাকে, ওকে বাঁচিয়ে বড় বৃহত্তর ষড়যন্ত্রটাকে বাঁচাবেন। উত্তর দিয়েছে কি? সঞ্জয় রায় এর বিরুদ্ধে তো বহু আগের থেকে আক্তার আলী বিভিন্ন করছে। এই শিয়ালদা কোর্টে ওর তদন্তের একাধিক ধারায় ওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে, আপনি শুনিয়েছেন। ইভেন এই আরজিকর ইস্যুতে যখন সন্দীপ ঘোষ ধরা পড়ে গেল, তারপরে তাকে আপনি কি করেছিলেন? আপনি তাকে অ্যাওয়ার্ড পোস্টিং দিয়েছিলেন, পোস্টিং দিয়ে অন্য কোথাও পাঠিয়েছিলেন। সেটা উত্তাল আন্দোলনের চাপে আপনি পেরে উঠেননি, আলাদা জিনিস। কিন্তু পরবর্তী যে কোন দিন করবেন না, কারণ ইতিমধ্যে বিরূপাক্ষর থেকে শুরু করে অভিজ্ঞ এই মেন কালপিটদের কিন্তু আপনি আবার নিয়ে এসেছেন হাউস স্টাফে। তারা কিন্তু জামিন পেয়েই পানিশমেন্ট না পেয়ে সরাসরি ঢুকে গেছে। শুধু তাই নয়, নাগরিক উত্তাল আন্দোলন যে ডাক্তাররা করেছে, আসফাকুল্লাহ নাইয়ার থেকে শুরু করে প্রত্যেককে আপনারা ডেকে ডেকে হ্যারাস করছেন, পুলিশ পাঠাচ্ছেন বাড়িতে। এতে তো একটা জিনিস পরিষ্কার যে আপনারা ধর্ষকদের পাশে আছেন, পাশে থাকতে চান। তাই সঞ্জয় রায়কে বাঁচাতে হবে, তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপনি আপিল করছেন জনগণের ট্যাক্সের টাকায়। কেউ করতে বলেনি আপনাকে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে মামলাটা। ওর বাবা মা আপিল করেছে, ওটাকে ঠেকাতে চাইছেন আপনি? যে পুনরায় তদন্ত হলে তো এবার নাও ধরা বেরিয়ে পড়তে পারে সব, তাই কি আশঙ্কা প্রকাশ করছেন আপনি? আর আপনি অভিষেকের কথা কে বলছে? কে অভিষেক? ইজ নট দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। ও সরকারের কেউ নয়, ও একটা তথাকথিত সর্বভারতীয় সভাপতি, যে দলটার যে পদটাই নেই। তৃণমূল সর্বভারতীয় নয়, ওই পদটারও কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, ওনার একটা বড় ডেজিগনেশন আছে, উনি ভাইপো। কার? সিএম এর ভাইপো। আমি মনে করি না সিএম এর ভাইপো রাষ্ট্রযন্ত্র পরিচালনার কোনো অংশ তিনি হন, বা তার কথা এত ইম্পর্টেন্সি দিতে হয় যে আমি তার কথার উত্তর দেব। যদি উত্তর দিতে হয়, উনি তো পুলিশকে এটাও বলেছিলেন এখানে বিরোধীদেরকে এখানে মারতে, টিগার হ্যাপি পুলিশ করতে চেয়েছিল। এই সরকারের এই যে অভিষেক বাবু, যে কথায় কথায় জ্ঞানের কথা বলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট বুলডোজার সংস্কৃতি উত্তরপ্রদেশে চললে তার বেআইনি বলে তকমা দেন, তিনি যখন এই বেআইনি আবদারগুলো পুলিশের কাছে করতে চান, বিরোধীদের এখানে গুলি করুন, ওকে ওপেন শ্যুট করুন, এনকাউন্টার করুন, ফাঁসিতে ঝুলিয়ে দেব, আমার বিরুদ্ধে 2 টাকা 9-6 অভিযোগ প্রমাণিত হলে আমি ফাঁসিতে ঝুলে পড়ব, তখন মনে রাখবেন এগুলো হচ্ছে কুম্ভীরাশ্রু। এই যে কুমির কাঁদে না, ওগুলো কোনো ওর কুমিরের চোখের জল দেখতে পাবেন না কোনোদিনও, এগুলো জাস্ট আই ওয়াশ। তার পুলিশের এত এফেন্সি থাকতে আপনি যদি সত্যিকারের প্রশাসনের ভালো চান, রাজ্যের মানুষের ভালো চান, আপনার সুপ্রিম পাওয়ার দেখিয়ে এই যে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ফাইল খুলুন, যারা এই কনস্পিরেসিটাকে করেছে, প্রথম দিন থেকে চালিয়ে গেছে। এই গুণধর সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেই উত্তরবঙ্গ লবি, যারা 20 স্যালাইন দিয়ে আজও 20 স্যালাইন দিয়ে বেশ কিছু নদিয়া ফদিয়াতে আজও 20 স্যালাইন চলছে, এগুলোর ব্যবস্থা নিন। বড় বড় লেকচার না, বড় বড় লেকচার, সরকারের কোনো পার্ট না হয়ে শুধুমাত্র পারিবারিক সূত্রে বড় বড় লেকচার করছে না। কেউ লেকচার শোনে না, কেউ শুনবে না আপনার লেকচার। ডু নিডফুল জনগণের জন্য, যেটা ভালো হয় আইন মেনে সেটা করুন। সরকারের কাঁচা খুলে যাচ্ছে, আর ওদিকে সিবিআইকে, ইডিকে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করছেন উনি। আপনার গেরেবানে দেখুন আগে, আপনার পুলিশ, আপনার প্রশাসন, আপনার মানে মুখ্যমন্ত্রীর পরিচালিত স্বাস্থ্য দপ্তর কী কাণ্ডটা করেছে, এগুলো সন্দেহের ঊর্ধ্বে। তাদেরকে নিয়ে কিছু করছেন না, ব্যবস্থা নিচ্ছেন না, তাদের পুরস্কৃত করছেন আর বিচার ব্যবস্থাকে তিরস্কার করছেন। খেলা চলছে নাকি? ওই খেলা চলবে না, মনে রাখবেন। শুরু হলো আরজিকর সবে।
কোর্ট বলতে বাধ্য হলো এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, কারণ সিবিআই এর তদন্তে যে চার্জশিট পেশ করেছে তাতে তথ্যের অনেক ভাগ। তাহলে পুরোটাই কি সাজানো? সিবিআই কি চাচ্ছে না তথ্যগুলো পেশ করতে, নাকি তারা তথ্য এতদিন ধরে খুঁজেই পাচ্ছে না? দেখুন, সিবিআই পাচ্ছে না আমি বিশ্বাস করি না। সিবিআই ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন। সিবিআই তার যে বিভিন্ন ইয়েগুলো দিয়েছে, অ্যাসপিরেশনগুলো দিয়েছে, দেখুন আমি আমার কাছে তার ডকুমেন্টেড পার্টগুলো আমি রেখে দিয়েছি, কারণ এগুলো আমাদের স্টাডির পার্ট। সিবিআই চার্জশিট দিয়েছে, লার্জার কনস্পিরেসি বলেছে চার্জশিটে, এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, তালা থানার ওসিকে অ্যারেস্ট করার কথা বলেছে, সব ঠিক আছে। আবার রিমান্ড লেটারে কি বলেছে? রিমান্ড লেটারের সাথে চার্জশিটের এই যে তফাৎটা, যত দিন গেছে, আরে সিবিআই এত কিছু স্টেটমেন্ট দিয়েছে, আমি কোর্টে দিনের পর দিন শুনেছি তালা থানার ওসি আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তারপরে 90 দিনে চার্জ গঠন করতে পারেনি, অভিযোগ দিতে পারেনি। আপনি মনে করেন এটা সিবিআই এত অযোগ্য? হ্যাঁ, এটা হয়? আরে এই রাজ্যের সিবিআইয়ের অধিকর্তা পশুখাদ্যতে তৎকালীন সিএম বিহারের অ্যারেস্ট করেছিল লালু প্রসাদকে। সিবিআইয়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই, সিবিআইয়ের কম্পালশনটা অন্য জায়গায়। সিবিআই তোতা পাখি, বৃহত্তর পলিটিক্যাল কম্পালশনের পার্ট হতে হয় তাকে, কিরণক পুতুল হতে হয়। তাই কি সে স্পিকটি নট? এই যে স্টুপিড থিংগুলো করছে, তাই কি? তার জন্য বিচারপতি অনিতা, বিচারপতি জাস্টিস গাঙ্গুলি ছিলেন তৎকালীন, তাদের বারবার এই সিবিআই আধিকারিকদের উপর বিষোদ্গার করতে হয়েছে, পাল্টাতে হয়েছে সিবিআই কিরিকে আধিকারিকদের। আমি জানি না, কিন্তু উত্তাল জন আন্দোলন পারবে এর সঠিক বিচারটাকে রাস্তায় আনতে, আলোয় আনতে। এখন সেটাই দেখার। দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, তবুও শুনানি হচ্ছে না চিন্ময় কৃষ্ণ প্রভুর, কি বলবেন? শুনুন, ওটা হচ্ছে ইসলামিক ক্যালিফাট গঠন হয়ে গেছে ওই দেশে, জুডিশিয়ারিটা পুরোপুরি মৌলবাদীদের খপ্পরে। ফলে আপনি ওই জুডিশিয়ারিকে যদি বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভেবে নেন যে ভারতের মতন সুপ্রিম কোর্ট কাগজে কলমে সুন্দর আইন মেনে চলে, আরে যে দেশের মানুষ তার সংবিধানটাকে মানে না, দেশের পিতাকে মানে না, শুনতে খারাপ লাগবে, পিতার দেশের জনকের মাথায় উঠে প্রস্তাব করছে। তারপরে টিভি প্রোগ্রামে একাধিক বাংলাদেশি, গতকালও বাংলাদেশি একজন রিপ্রেজেন্টেটিভ, একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশারফ সাহেব সম্ভবত, তার সাথে আমি টিভি প্রোগ্রাম করছিলাম, তারা ডিনাইং মুডে, তারা বলছে বর্তমান সংবিধান মানি না, জাতির পিতাকে মানি না। আমি বলছি ভারতেও পালাবদল হয়েছে, হয়, কিন্তু কোনোদিন শুনেছেন ভারতে জাতির পিতাকে সে যে দলই থাক অমান্য করেছে? করেনি তো। একটা স্টেবল ব্যবস্থাটা বাংলাদেশে নেই। বাংলাদেশে এই মুহূর্তে লেভেল প্লেয়িংয়ের কোনো জায়গা নেই। বাংলাদেশের এই মুহূর্তে ইকোনমিক্যাল অ্যাসপিরেশনে গ্লোবাল ইকোনমিক ইন্ডেক্সে গতকাল দেখছিলাম 4.1 ইন্ডেক্স কমে গেছে অবস্থান ওদের, ঠিক আছে, জিডিপিতে। এই বাংলাদেশে আপনি চিন্ময় প্রভুর বিচার চাইছেন, যে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা মৌলবাদীদের খপ্পরে, ওরা হিন্দু শূন্য হওয়ার পলিসিটা তৈরি করছে। এইসব জন উত্তাল, বিপ্লব, ক্ষমতা বদল, হাসিনা স্বৈরাচারিতার বিরুদ্ধে মাস্তায় নামা, এইসব গল্প, এগুলো কেউ প্রথম দিকে এই দেশের কিছু বামপন্থীরা এটা নিয়ে কলকাতার বুকে লাফালাফি করেছিল, দেখেছো বাংলাদেশে বিপ্লব এসে গেছে, ঠিক আছে। ওগুলো এখানকার কিছু তথাকথিত সেকুলাররা মানেন, বোঝেন, তথাকথিত সেকুলার। কিন্তু মাথায় রাখতে হবে এটা সার্বিক চিত্র নয়। আমরা বুঝে গেছি সার্বিক চিত্রে বাংলাদেশে কিন্তু এখন চলছে হুজুরদের রাজত্ব। আমি জানি না ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে এটার কি কোনো ইনিশিয়েটিভ নেবে কি না, কারণ ইতিমধ্যে আপনি জানেন, এটা টাচ না করলে হয়তো একটু ভুল হবে, যে ইতিমধ্যে বাংলাদেশের এই যে পুরো ব্যাপারটা, এই যখন গণ উত্তাল এটা হলো পালাবদল, তখন বাংলাদেশের যিনি জো বাইডেনের তরফ থেকে মার্শা বার্নিকাট ছিলেন, মার্শা বার্নিকাটকে রাখা হয়েছিল বিদেশ দপ্তর, তাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে সরিয়ে দিয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের কাছে যেটা খবর, যে শ্রীমতী বার্নিকাট ঢাকায় সেই সময় আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, তারও পরিকল্পনার অংশ হতে পারে এটা, কারণ ডিপ স্টেটের একটা বড় ভূমিকা ছিল। ফলে এখন দেখার, ইতিমধ্যে একটা খবর বলে রাখি, তথাকথিত চিকিৎসার জন্য
নিউ ইয়র্কের দিকে চলে যাচ্ছেন এবং একটা বিশ্ব বাণিজ্য সম্মেলন নাকি তিনি অ্যাটেন্ড করবেন বলে ইউনূস সাহেব কিন্তু পগার পাঠ দিচ্ছেন। উনি দেশে ফিরবেন কি না সন্দেহ, কিন্তু ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার পরে কিন্তু বাংলাদেশে হুজুরের নেতাদের কিন্তু কথাবার্তাগুলো একটু এলোমেলো হয়ে গেছে, ফলে এটাও কিন্তু একটা নজরের ব্যাপার। ঠিক আছে, রাজ্য জুড়ে স্যালাইনে মৃত্যুর মতো ঘটনা ঘটা সত্ত্বেও সরকারি হাসপাতালে ব্যবহার হতে দেখা গেল নিষিদ্ধ স্যালাইন, কি বলবেন? না না, এ তো হবেই। শুনুন, স্যালাইনগুলো তো কোম্পানি থেকে কিনে নিয়েছে এবং মোটা টাকার কাটমানি দিয়ে কিনেছে, ওগুলো তো আর ফেলা যাবে না। আর দ্বিতীয় হচ্ছে, রাজ্যে আর স্যালাইন কোথায়? স্যালাইন পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরটা সন্দীপ বাবুদের হাতে পুরোপুরি কাটমানির উপরে দাঁড়িয়ে চলে গেছে। এটার একটা বড় নেক্সাস তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন এই দপ্তর সম্পর্কে উনি জানেন, ফলে এটার থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই। আমি আপনাকে বলছি, আজও একটি প্রসূতি মা সন্তান জন্ম দেওয়ার পরে তিনি কোমায় চলে গেছেন, কারণ তার কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি বললাম একটু আগে, এই যে এন্টার চিত্রটা, এই কনস্পিরেসিটা তো রাজ্যে বৃহত্তর কনস্পিরেসি পার্ট, যার সাথে এই আরজি করের ইস্যুটা হয়তো রিলেটেড, যে মেয়েটি হয়তো এই জাল ওষুধের একটা বড় ধরনের ধরে ফেলেছিল। আমি আপনাকে পরিষ্কার জানাই যে এই স্বাস্থ্য দপ্তরের অরণ্য দেবরা, শ্যামাপ্রসাদ দাস, এরা যে এই বড় ধরনের জালিয়াতির চক্রটা চালায়, এই স্যালাইন, যে স্যালাইনটা সাংঘাতিক পরিমাণে একটা টক্সিক স্যালাইন, যে স্যালাইনটাকে আমাদের পুট করে দেওয়া হলো আমাদের জনজীবনে, মানুষে, এবং আমরা একটা বড় অংশের কত শত চিকিৎসক, আমরা হয়তো এটা জানিও না যে কত শত মানুষ হয়তো নর্মাল ডেথের নাম করে বাড়িতে এই স্যালাইনটা নিয়ে গিয়ে মারা গেছে, আমরা জানি না, কিন্তু এটা তদন্ত হয়তো কোনোদিন হবে না। এই জালিয়াতির থেকে কিন্তু রাজ্যবাসীকে বের করার আর কোনো পথ বা পন্থা নেই, এটা একটা জেনে রাখুন। ফলে আমাদের ওই ভবিতব্য মৃত্যু। তাহলে তা না হলে আপনি বলুন, এই যে জাল ওষুধের এই যে পাটটা, যে জাল ওষুধের পাটটা কর্ণাটক যেদিন ব্যান করলো, তার 10 মাস পরে পশ্চিমবঙ্গ সরকার ব্যান করেছে। এই 10 মাসে কার অঙ্গলিহনে ওষুধগুলো চলতো? আচ্ছা, ব্যান যখন করলো তারপরেও আরজি করে 3 থেকে 4 দিন ওষুধটা চলেছে। ব্যান যখন করলো তারপরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে যা ওষুধটা রমরমিয়ে চলছে। কার অঙ্গলিহনে সেটা কি কোনোদিনও সোরা হবে? হবে না, কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। না হবে না তো, কেন হবে? আপনি কত বড় কথা বলছেন। এই যে বেঙ্গল ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড, এরা যে প্রচুর টাকা দেয় বন্ডে, নির্বাচনী বন্ডে তৃণমূলকে, ফলে এদের বিরুদ্ধে কিচ্ছু হবে না। শুধু তাই নয়, এরা সন্দীপ বা এই যে অরণ্যদেব, শ্যামাপ্রসাদ দাস, উত্তরবঙ্গ লবি, এই লবিদের মাধ্যমে যে একটা নেক্সাস গড়ে তুলেছে, সেই নেক্সাসে তো বড় বড় নেতারা যুক্ত, ফলে কারো কিচ্ছু হবে না এবং এভাবেই মরবে। 2 দিন পরে আমরা কথা বন্ধ করে দেবো, আলোচনা শেষ আমাদের, আমরা যে যার মতন করে অন্য জীবনে ব্যস্ত হয়ে পড়ব। ইডির নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু সিবিআই মামলার কারণে এখনো তিনি জেল থেকে মুক্তি পাননি। কিন্তু দেখলাম তার কিছু ঘন্টা পরে উনি শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হসপিটালে ভর্তি হয়ে গেল, কি বলবেন? না না, তো এখন উনি ঈশান কোণে ভালো একটা দিন দেখতে পাচ্ছেন, প্রদ্যোজ্জ্বল দিন। তিনি আর বেশি দিন জেলে নেই, তাই কিছুদিন স্বাস্থ্যটা একটু তৈরি করে নিচ্ছে, কারণ বাইরে বেরিয়ে তো ওনাকে বেহালার ওই চৌপতি মোড়ে চাউমিন বিরিয়ানি খেতে হবে। খাদ্যরসিক তো ভদ্রলোক, আবার মন্ত্রী হবেন, মুখ্য সচিবও হতে পারেন, মহাসচিবও হতে পারেন। অদ্ভুত একটা দল, মহাসচিব জেলে। ফলে ভবিতব্য সত্য, উনি বেরিয়ে যাবেন 2 দিনের মধ্যে, ওয়েট অ্যান্ড সি। তাই উনি একটু নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের একটু এক্সারসাইজ করতে এসএসকেএমে চলে গেছে। ভালো কথা, খুব ভালো। জ্যোতি বেরিয়ে গেছে, 16 কলায় 25 পূর্ণ হবে। 26 এরা প্রত্যেকে টিকিট পাবে, মন্ত্রী হবে, আবার ভরা সংসারে মুখ্যমন্ত্রী সুন্দর দেখবেন চলবে। আর আরজি করের অভয়ারা হয়তো কোথাও যদি
তারা থেকে থাকেন তারা এইসব দেখবেন, আমরা নাগরিক সমাজ দেখবো, হাততালি পুরবো, বৃহত্তর একটা পলিটিক্যাল সেট আপ হয়ে যাবে, বাস হলো। বাংলায় একের পর এক অনুপ্রবেশ করছে বাংলাদেশি হুজুররা। বাংলাদেশের কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর প্রধান জসিমউদ্দিন রহমানি বাংলায় অনুপ্রবেশ, যাদের বিরুদ্ধে এরকমও ঘটনা আছে, সেকুলারদের নিষ্ঠুরভাবে তারা বাংলাদেশে হত্যা করেছে। সেকুলার ব্লগার যারা যারা দেশের পরিস্থিতি নিয়ে লিখছে তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, এমন অভিযোগও আছে, যার বিরুদ্ধে সেই সংগঠনের প্রধান বাংলায় অনুপ্রবেশ করেছে। কি বলবেন? না, অনুপ্রবেশ করছে বিএসএফ কি করছে, স্টেট পুলিশ কি করছে, এ তো শুনছি নুরুল ঢুকে গিয়ে নারায়ণ হয়ে গেছে, নারায়ণ অধিকারী নাম পাল্টে, এ শুনছি তো। রাজ্য পুলিশ কি করছে, বিএসএফ কি করছে, এত বড় বড় কথাবার্তা বলছে। কবে এর থেকে বাংলাদেশের অচল অবস্থা? আমরা এখনো বর্ডারটা দিতে পারলাম না কেন, পোরাস বর্ডারগুলোকে ঢাকতে পারলাম না কেন? ওগুলো গল্প নয়, গল্পটা হচ্ছে ওসামা বিন লাদেনও ঢুকবেন। যদি এত রিল্যাক্স মুডে আমরা থাকি, রাজ্যের পুলিশ প্রশাসন এই জঙ্গিদের ধরছে না নয়, এদেরকে ঢুকতে সাহায্য করছে, কাগজ দিচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে, জাল কারখানার থেকে জাল সার্টিফিকেট তুলে দিচ্ছে। ফলে এরা জানে এদের একটা বন্ধু কাউন্টার পার্ট এ রাজ্যে আছে বা ভারতবর্ষে, তাই ঢুকছে। বিএসএফকে কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদের কাজটা? না, আমার কথা নয়, আমি তো আমার কথা কিছু বলি না, আমি তথ্যর কথা বলি। 2023-এর 12ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল কি বললেন, তুষার মেহতা, যে রাজ্য বর্ডারগুলোয় বেড়া দিতে জমি দিচ্ছে না, দিচ্ছে না শুধু নয়, জমি নীতি সহজ করার পরিবর্তে কঠিন করছে। কেন রাজ্যের এত ইন্টারেস্ট? মনে রাখতে হবে, বাংলাদেশের বৃহৎ ব্ল্যাক মানি, যেটা কালোবাজারি, যেই কালোবাজারির একটা পার্ট হচ্ছে এই যে আপনি দেখলেন সুখদেবপুর, এই যে সুখদেবপুরের ওপারটা কি? সুখদেবপুরের ওপারটা হচ্ছে বাংলাদেশের চাঁপাইডাঙ্গা, নবাবগঞ্জ, একটার পর একটা গোডাউন। আপনারা যদি গিয়ে থাকেন ওখানটা, সেই গোডাউনে FICN হচ্ছে, ফেক ইন্ডিয়ান কারেন্সি তৈরি করছে ভারতের ইকোনমিকে ভেঙে দিতে। শুধু তাই নয়, এখানে তৈরি হচ্ছে, এখান থেকে ফেন্সিডাইল, ইয়াবা, এইসব ট্যাবলেট, ড্রাগস ঢুকছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, অস্ত্র ঢুকছে, সোনা ঢুকছে অবৈধভাবে শিলিগুড়ি করিডোর দিয়ে। এর ভাগটা শুধু বাংলাদেশের চোরা শিকারীরা পায় না, চোরা কারবারিরা, এই রাজ্যের যে শাসক দল তাদের নেতারা যুক্ত এর সাথে। তাই তো অনুব্রত গরু চুরি করে, বালু চুরি করে, এইসব আছে। এইটা রাজ্যের তৃণমূল আটকাতে চায় না, তাই তারা এই জায়গাগুলোয় জমি দেবে না। আর ওপারের বাংলাদেশিরা তো পরিষ্কার পলিটিক্যাল স্টেটমেন্ট, অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। ওদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রেস স্টেটমেন্ট করে সরকারিভাবে বলছে যে গরু চুরি করে সীমান্তবর্তী দিয়ে আনাটায় আমাদের কোনো বাধা নেই, আমরা ছাড় দিচ্ছি। যাদের অফিসিয়াল স্ট্যান্ড, তারা কেন বেড়া দিতে দেবে আপনার? ফলে আর তৃতীয় হচ্ছে আভ্যন্তরীণ তৃণমূলের রাজনৈতিক যে অবস্থান, এই জঙ্গিদের বা অনুপ্রবেশকারীদের ফেভারে যারা ঢুকলেই ভোটার কার্ড, এই কার্ড সেই কার্ড পেয়ে যায়, ফলে ওই টানে রেহমানি, অমুক মানি সবাই ঢুকবে। দেখবেন এরপরে ঘরে এসে বলবে একটা রুম আপনার পড়ে আছে, ওই রুমটা আমাদের দিন। ঠিক আছে, আমি এই দেশের নাগরিক, এই যে আমার আমি থাকতে পারছি না, গাছতলায় থাকবো, আমি রুমে থাকতে দিন আমার। এইটা করলেও অদূর ভবিষ্যতে আমি আশ্চর্য হব না। যেইভাবে নাম পাল্টে নুরুল হয়ে যাচ্ছে নারায়ণ, অমুক হয়ে যাচ্ছে সেফ আলী খান, সেফ যদি আনসেফ হয়ে যায়, কেন? পশ্চিমবঙ্গের থেকে অনুপ্রবেশকারী করিডোর করে সুদূর মুম্বাইতে গিয়ে নাম পাল্টে বিজয় দাস নাম নিয়ে দিলেন সেফ আলীকে আনসেফ করে। তাহলে আপনি আমি কে? তাই তো, বাস। সীমান্তে ফের উস্কানি ইউনূসের। সীমান্ত পাহারায় গ্রামবাসীরাও ফসল চুরি করতে এসে এইদিকে প্রতিরোধের মুখে পড়লেন বাংলাদেশিরা। যে ভারতের প্রতি এত ক্ষোভ, সেই ভারতে ফসল চুরি করতে পাঠানো হচ্ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো আবার দায় ধারলেন বিএসএফ এর ঘাড়ে। কি বলবেন? দেখুন,
মমতা ব্যানার্জি এমন একজন রাষ্ট্রনায়ক যে তার দেশের সুরক্ষা বলকে ধর্ষক বলেন, যার জন্য তিনি রাজনীতিটা করতে পারেন, যার জন্য তিনি রাতে ঘুমোতে পারেন। ফলে আমি ওনাকে দেশদ্রোহী বলি। আমি মমতা ব্যানার্জি সরকারটাকে 46 সালের বাংলা ভাগের অন্যতম কারিগর সুরাবর্দী সরকার বলি। আমি এদের মুসলিম লীগ সরকার বলি মমতা ব্যানার্জি সরকারকে। তা না হলে এই সরকারের মুখ্যমন্ত্রী সমেত তার ক্যাবিনেটের সিদ্দিকুল্লাহ, ভরতপুরের বিধায়ক, তারপরে মন্ত্রী ফিরহাদ হাকিম, এরা একের পর এক যে স্টেটমেন্ট দিচ্ছে ভারত বিরোধী, সুরক্ষা বল বিরোধী, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষাকে চ্যালেঞ্জ করে, মিডিয়াকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে ইউনিট সরকারকে যেভাবে সেফ জোনে রাখার চেষ্টা করছে এই রাজ্যের শাসক দলের একাধিক নেতামন্ত্রী ইনক্লুডিং মুখ্যমন্ত্রী, আমি কিন্তু সিঁদুরে মেঘ দেখছি। এই সরকার কিন্তু কোনোভাবেই ভারতবর্ষের সরকার নয়, এরা জামায়াতি সরকার। ফলে তাই বলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলতে শোনা গেছে বিএসএফ ধর্ষক, বিএসএফ গুন্ডা ঢোকাচ্ছে, বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে, উদাহরণ আছে। অথচ তার বাড়ির, তার দলের একাধিক নেতামন্ত্রীর বাড়িতে জঙ্গিরা থেকেছে, ভোটার লিস্টের নাম তুলেছে, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে। আইনের ক্লজই আছে, আইপিসি 216, বিএনএস যেটা 253-তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়েছে। খারিজি মাদ্রাসা কত, সেখানে জঙ্গিরা এসে খারিজি মাদ্রাসা করে এই বর্ডার সেক্টরগুলোতে কীভাবে জঙ্গিবাদটাকে উস্কানি দিচ্ছে, বৃহত্তর মোগলিস্তান, নবাবস্তান গঠন করতে চাইছে। ওপার থেকে হুঙ্কার আসছে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে বৃহত্তর সিরাজউদ্দৌলার ফেলে যাওয়া নবাবী সাম্রাজ্যকে তারা তৈরি করবে, নবাব করবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা স্টেটমেন্ট দিতে দেখেছেন? এটা এমনকি তার দলের লোকেরাও যখন দেশ বিরোধী কথা বলছে, উস্কানিমূলক কথা বলছে, তখনও তিনি কোনো স্টেপ নেননি। না, নেবেন না, বাহবা দিচ্ছেন। কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগেই যখন শান্তনুবাবু দল বিরোধী কথা বললেন, তখন ওনাকে বহিষ্কার করা হলো। না, উনি দল বিরোধী কোনো কথাই বলেননি। শান্তনুবাবুকে যে কারণে তাকে করা হলো, শান্তনুবাবুর একদম ঠিকই বলেছেন আপনি, শান্তনুবাবুর প্রতি পুরনো একটা ছিল আরজি কর ইস্যু নিয়ে, তিনি বার্তা দিলেন। আবার দেখুন তার যে 3 সদস্যের ডিসিপ্লিনারি কমিটি, কি অদ্ভুত দল, 3টে ডিসিপ্লিনারি কমিটি, তারা কোনোদিনও ফিরহাদ হাকিমকে খুঁজে পায় না, হুমায়ুন কবিরকে খুঁজে পায় না, যে হুমায়ুন কবির সাংঘাতিক সাম্প্রদায়িক কথা বলে 70% হয়ে 30% হিন্দুকে ভৈরতে ভাসিয়ে দেবে বলছে। শুধু সিদ্দিকুল্লাহ নয়, আরেকজন কি যেন ডেবরার কি বিধায়ক, এই যে আরেক হুমায়ুন কবির, তিনি আমলা ছিলেন, তিনি কি বললেন? সন্ত্রাসবাদী, রামকৃষ্ণ মিশন সন্ত্রাসবাদী। ভাবুন, তারপরেও তিনি কিছু বলেন না, শুনতে পান না। এই যে একচোখা হরিণের ভূমিকা, এটাই পরিষ্কার যে মমতা যে তোষণ নীতির মাধ্যমে রাজ্যটা চালাচ্ছে, তা এই রাজ্যটাকে আরেকটা তালিবানি রাজ্যে, একটা ইউনিসের সরকারে পরিণত করেছে। এটা আমরা কিন্তু পরিষ্কার বুঝে ফেলেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।